আজ ভগবানের আশীর্বাদে কোমলের বিয়েটা ভালোভাবে হয়ে গেছে। আমার কিন্তু খুব চিন্তা ছিল, এত কম সময়ে এত সব ব্যবস্থাপনা কি করে হবে। কিন্তু আমি তো প্রথম দিন থেকেই জানতাম যে তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন সব কাজ ঠিকভাবেই হবে। তুমি জানো এটা? আগরওয়াল বাবু বিদায়ের আগে তোমার খুব প্রশংসা করছিলেন। একটা কথা ছিল তোমার সাথে। বলো না। কোমলের বিয়েটা হয়ে যেতেই বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ভাবছিলাম সেটাও যদি পূরণ করে নেওয়া যায় তাহলে। মানে জয়? হ্যাঁ। আরে বাবা, ও তো এখনো অনেক ছোট আছে। মা তো বলেছেন আমাকে কি যে বিয়ের আগে তুমিও নাকি কাজে ফাঁকি দেওয়ার সুযোগ খুঁজতে। বিয়ের পরেই তুমি ব্যবসা সামলাতে শুরু করলে। যতক্ষণ না নিজের কাঁধে দায়িত্ব তুলে নিচ্ছে, ছেলে বড় কি করে হবে? তুমি হয়তো ঠিকই বলছো, বুঝলে? পায়ে একবার শিকল পরে নিলে তখন দায়িত্ববোধ ঠিক চলে আসবে। তার মানে আমি কি তোমার পায়ের বেরি? না না, কি বলছো? তুমি তো আমার জীবনের চাবি। আর যতদূর আমি তোমাকে চিনি, তোমার মনে নিশ্চয়ই কোনো মেয়ে রয়েছে। বলে ফেলো, কে সে? কোমলের বান্ধবী। কে? কবিতা। কবিতা? আরে ওই কবিতা যে মেহেন্দির দিন নিজের বান্ধবীদের নিয়ে এসেছিল? আর ওই দিন তো আমাদের বাড়ির সম্মান বাঁচিয়েছিল। আরে ও তো রামবাবুর মেয়ে, আমি জানি। 20 বছর ধরে আমাদের এজেন্সি চালাচ্ছে। ভীষণ ভালো মানুষ উনি। আমি তো শুধু ওকে দুদিন দেখেছি, কিন্তু মন জিতে নিয়েছে মেয়েটা। ব্যবসাতে সিদ্ধান্ত আমি নিই, আর বাড়ি এবং সন্তানদের সিদ্ধান্ত তুমি নাও। তুমি যা কিছু ভেবেছ নিশ্চয়ই ভালোই ভেবেছ। আজকে বন্ধুত্বের পরীক্ষা, আজকে হনুমান দিবস। যেতে হবে সীতার বাড়িতে রামদার বার্তা দেওয়ার জন্য। হে ভগবান, আপনি হনুমানকে আশীর্বাদ করেছিলেন আর উনি সমুদ্র পার করেছিলেন, আমাকেও আশীর্বাদ করুন। তুমি তুমি কি দেখে চলতে পারো না? প্রত্যেকবার ধাক্কা খাও আর আমার কিছু না কিছু ভাঙে। এই যে বলে দিচ্ছি তোমাকে, আজকে বকা দেবে না আমাকে। আমি সারিকার কাছে যাচ্ছি এখন। দাদার সাথে কিন্তু একদম ঠিক করছে না ও। আরে যদি অন্য কাউকে ভালোবেসে থাকে তাহলে আগে বলা উচিত ছিল তো। মনে মনে ভালোবেসে ফেললো। কখনো আমার বন্ধুটাকে বলেছে? দাদা বলে যে ভালোবাসাটা চোখে চোখে হয়, চোখের ভাষা আছে। ওর চোখের ভাষা কবিতা বুঝতে পারেনি। কিন্তু তোমার চোখ দেখে যেন মনে হচ্ছে সবকিছু জানো তুমি। আরে কিরকম বান্ধবী তুমি, বলনি কেন সারিকাকে? দাদার যদি বিয়ে ওর সাথে না হয় না, তাহলে দাদা মরে যাবে কিন্তু। অনেক দেরি হয়ে গিয়েছিল, আমি কিছু বলতাম তার আগে সম্বন্ধ ঠিক হয়ে গেছে। কি করতাম? মিথ্যাবাদী। দাদা বলছিল যে ও আগে থেকেই কাউকে একটা ভালোবাসতো। এই উল্টোপাল্টা কথা কবিতার ব্যাপারে একদম বলবে না। না তোমার দাদার ভালোবাসার ব্যাপারে ও জানে, আর নাও অন্য কাউকে ভালোবাসে, ঠিক আছে? এবার তো সারিকার মনে দাদার ভালোবাসার মোমবাতি জ্বলতে চলেছে। হনুমানজির কাজ হয়ে গেছে। এবার রাম স্বয়ং আসবেন আর নিজের সীতাকে নিজেই নিয়ে যাবেন। ওই রাবণের নামটা কি জানো? মানে ওই ছেলেটার নামটা কি, যে বৌদির সাথে বিয়ে করতে এসেছে? ওই ছেলেটার নাম নবীন। ও এখানকার মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ব্যাস, বাকি আমি নিজেই খোঁজ করে নেব। আচ্ছা শোনো, কালকে সন্ধেবেলা ওরা আসছে কবিতাকে আশীর্বাদ করতে। তো আমি সবাইকে এটা বলছিলাম যে কোমল তার শ্বশুরবাড়ি চলে গেছে, তাই এখন সময় হয়েছে বাড়িতে বৌমা নিয়ে আসার। হ্যাঁ হ্যাঁ বৌদি, একদম ঠিক বলেছো তুমি। আরে বৌদি, সম্বন্ধ দেখতে বেরোলে পাড়ায় আমাদের ছেলের জন্য মেয়েদের লাইন লেগে যাবে। একদম হিরোর মতো দেখতে আমাদের ছেলেকে। একটা মেয়েকে আমার পছন্দ। যদি তোমাদের সবার পছন্দ হয় তো আমি কথা বলতে পারি। কে বৌদি? কবিতা, যে কোমলকে মেহেন্দি পরিয়েছিল। ওই কি যেন নাম ওর? ওই রাম নরেশ। হ্যাঁ, রাম নরেশ বাবু সব থেকে ছোট মেয়ে। তোমরা সবাই তো ওকে দেখেছো, তো কি বলো তোমরা? আরে আমার তো মেয়েটাকে আগে থেকেই পছন্দ। আমার ভোট তো আমি দিয়েই দিয়েছি।
সুন্দরও তো সারিকা বৌদি, তাই না? সরি দিদি। সারিকা মানে ওই মেয়েটাই তো যে ডান্সে জয়ের কাছে হেরে গিয়েছিল। আরে শুধু ডান্সই করে না, রান্নাও খুব ভালো করে। ওই দিন তো মা ওর কচুরির কত প্রশংসা করলো, তাই না মা? হ্যাঁ, মানে বাড়িতে আগে থেকেই সব কথা হয়ে গিয়েছিল। আমি তো শুধু ভেবেছি, কিন্তু সবার সহমত পাওয়া গেলে তবেই কথা এগোবে। জানি তোমরা হয়তো ভাবছো যে টাকা পয়সার দিক থেকে ওরা আমাদের সমতুল্য নয়। এই বাড়িতে বিয়ের জন্য মেয়ের গুণ দেখা হয়। আমার নজরে মেয়েটা সর্বগুণ সম্পন্না। আরে সবার যখন পছন্দ তখন দেরি কিসের জন্য? মারোয়ারিরা এইসব শুভ কাজে একদম দেরি করে না। তাড়াতাড়ি সম্বন্ধের কথা পাকা করে ফেলো। তুমি রামনরেশ বাবুকে ফোন করে জানিয়ে দিও যে আমরা ওনার সাথে বিশেষ পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে যাব। শোনো, তুমি চিন্তা করো না। মা। কিছু বলবি? হ্যাঁ মা। না, আরে নিজের বিয়ের কথা শুনে লজ্জা পাচ্ছে ছেলে। তুমি নিজের কথা ভাবো দাদা। ওই নবীন আগরওয়ালকে কি করে নিজের রাস্তা থেকে সরাবে? আজ সম্পর্ক ভাঙছে, কিন্তু আমার সম্পর্ক জুড়বেই গোবিন্দ। গোবিন্দ, আমি জানি কবিতার সঙ্গে ওর কখনোই দেখা হয়নি। ওকে চেনেও না, ওকে ভালোবাসে না। কিন্তু ইয়ার আমি কি করব এই সম্পর্ক ভাঙার জন্য? কবিতার বাড়ির লোকেরা তো ওদের সম্পর্কটা মেনে নিয়েছে। আর দাদা, তুমি যে এতদিন ধরে নিজের বাড়ির লোকদের রাজি করানোর চেষ্টা করছিলে, এখন যখন ওরা রাজি হয়ে গেল তখন তাহলে কি গোবিন্দ? আর একটু ভাবনা, যখন মা আমার সম্বন্ধ নিয়ে ওদের বাড়ি যাবে তখন কত অপমানিত হবে। দাদা, আমি বললাম তো, এখন ওই ছেলেটার সাথে বৌদির বিয়ের সম্বন্ধ ঠিক হয়নি। দাদা, আমি মানছি আমি বোকা, আমি কোনো কথা বুঝি না, কিন্তু আমার মন বলছে তোমার সাথেই বিয়ে ঠিক হবে। আর ও তো বৌদিকে ভালোবাসে না। আর দাদা, তুমি তো প্রাণ দিয়ে দেবো ওর জন্য। আরে দাদা, এরকমই যখন তখন ওই অন্য ছেলেটাকে বৌদির বাড়িতে যাওয়া থেকে আটকাও না। আরে উপায় বের করো দাদা, কোনো একবার ভাবো। আজই সঠিক সময় দাদা তোমার হাফ কিলো এক্সট্রা বুদ্ধি ব্যবহার করার। একবার ভাবো না দাদা, তোমাকে আমি ঘোড়ায় উঠতে দেখবো, সামনে দাঁড়িয়ে নাচবো আমি। দাদা, এখন তো সবে কয়েকজন ডিস্ট্রিবিউটরের সঙ্গে কথা কি হয়েছে। ভাবছো দাদা? আরে কি কথা হচ্ছে বন্ধুদের মধ্যে? না কাকু, আসলে আমি ভাবছিলাম যে আরে মুনিব মশাই, নমস্কার। আর কিছুক্ষণেই পৌঁছে যাব। আরে চিন্তা করবেন না, এত সহজে কি সম্বন্ধ ভেঙে যেতে দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়ে সবকিছু বুঝে নিচ্ছি, কিছুক্ষণেই পৌঁছাবো। হ্যাঁ চল ঘনশ্যাম, যাওয়া যাক। চলো দাদা। যৌতুকের জন্য মুনিবের মেয়ের বিয়েটা ভেঙে গেছে, আর চিন্তা করছে তোর বাবা। দেখি কি করা যায়। হ্যাঁ, আজকে দিনটাই খারাপ দাদা, সবাই শুধু মন ভাঙার কথাই বলছে। যাক, ওদেরকে তোমার বাবা বুঝে নেবে। তুমি নিজের কথা ভাবো দাদা। ওই নবীন আগরওয়ালকে কি করে নিজের রাস্তা থেকে সরাবে? আজ সম্পর্ক ভাঙছে, কিন্তু আমার সম্পর্ক জুড়বেই গোবিন্দ। মনে হচ্ছে দাদার মাথায় কোনো নতুন বুদ্ধি এসেছে। হ্যাঁ গোবিন্দ, ভালোবেসেছি, এভাবে হেরে যাব না। দাদা, হাতে বাঁশি নেওয়া কৃষ্ণের মতো দাঁত বের করছো যে, নিশ্চয়ই কোনো লীলা করতে চলেছো। তাড়াতাড়ি বলো। বলবো আবার কি, শুনে নে। মা, ওই নতুন বইগুলো এসে গেছে। ঠিক আছে, গত মাসের খরচ থেকে কিছুটা আমি বাঁচিয়ে রেখেছি। চুপ চিন্তা করো করিস না। বৌমা, এইভাবে ওকে আশ করা দিও না, যাতে ওর ওপরের দিকে নজর থাকে আর মাটিতে পা না পড়ে। আরে মা, আপনি ভাবুন তো একবার, ছেলে তো নিজেই ডাক্তার, হয়তো কবিতাকেও আগে পড়তে দেবে, ডাক্তারিও হয়তো করতে দেবে।
আরে শাশুড়ি মা, এটা আপনি একদম ঠিক বলেছেন। দেখুন, আমারও মনে হচ্ছে যে ভগবানও আমাদের সারিকার ভাগ্যে ডাক্তার হওয়াই লিখে রেখেছেন। কি আনন্দের কথা না মা, মেয়ে জামাই দুজনেই ডাক্তার। ঠিক আছে, বুড়ো বয়সে খরচ বেঁচে যাবে। নে আমাকে বসতে দে। আরে অসুস্থ হবে অন্য কেউ, এরকম কথা বলছেন কেন আপনি? হয়েছে হয়েছে। আর শোন মেয়ে, আমার কথা মন দিয়ে শোন। জামাই বাবা ডাক্তার, একদিকে ওষুধ দেবে। জানিস তো ওরা এই রকম, যখন বাড়িতে আসবে তখন পুরো উসুল করে নেবে। তুই রান্নাঘরে সব কাজ শিখে নে। এই সব কিছু তো আপনি ওকে শিখিয়ে দিয়েছেন। এমন কোনো কাজ নেই যেটা কবিতা পারে না। সংসারও সামলাবে, আবার ডাক্তারিও করবে। আগে যা হয়েছে হয়েছে, কিন্তু তুই এই নিয়ে আনন্দে নাচিস না। জামাই বাবা যা ভালো বুঝবে বুঝবে, কিন্তু তুই নিজের থেকে বলিস না যে আমাকে ডাক্তার হতে হবে। আচ্ছা। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এত ভালো পরিবারের ছেলে আর ওরা কোনো দেনা পাওনার কথা বললো না। আরে মা, ওরা পড়াশুনো জানে, ওরা এসব দেনা পাওনা নিয়ে কথা বলে না। দেখো কিরকম কথা বলছে। ও এখন আমাকে পৃথিবীটা শেখাচ্ছে। আরে শুধু লেখাপড়া নিয়ে পৃথিবীটা চলে না। দেখো মা, তুমি কেন এত চিন্তা করছো শুধু শুধু? আজ সন্ধেবেলাই তো আসছে ছেলের বাড়ির লোক, সব কথাই হয়ে যাবে। ওদের যদি কোনো দাবি দেওয়া থাকে ওরা আমাদের বলবে, আমরা সেটা দিয়ে দেব। এমন তো কোনো ভয় নেই যে আমরা সবাই বাক্স বিছানা গুছিয়ে এখান থেকে পালিয়ে যাব, তাই না? আর তাছাড়া সারিকা যখন 10 বছরের ছিল তখনই ওর নামে আমি ফিক্সড ডিপোজিট করিয়েছিলাম ব্যাংকে। হ্যাঁ, তাই আমাদের বিয়ের খরচ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, বুঝলে মা? শুধু আমার মেয়েটা একটা ভালো পরিবারে যাক আর সবার মন জিতে নিক, আমার মন তাহলেই শান্তি পাবে। হ্যাঁ। আরে মেয়ে, ফোনটা ধর, এখন থেকেই বিয়ের স্বপ্ন দেখছে। হ্যালো, হ্যালো, আপনি কে কথা বলছেন? আপনি আপনি আমি আমি নবীনের মামা কথা বলছি। বানসাল বাবুর সঙ্গে কথা বলবো। আচ্ছা, নমস্কার। আমি এক্ষুনি বাবার সঙ্গে কথা বলাচ্ছি আপনার। প্লিজ 1 মিনিট হোল্ড করুন। বাবা, হ্যালো। কেমন আছেন? রাম 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 রাম। হ্যাঁ, নমস্কার। নবীনের মামা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন, ফোন করলেন হঠাৎ? কিছু কথা বলার ছিল আপনার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না। কিন্তু আজ সন্ধেবেলায় তো নবীনের মা বাবার সঙ্গে আপনার আসার কথা, তাহলে? ওইটাই তো যাওয়ার আগে একটা কথা আমি ভালো করে বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন, কি বলার আছে বলুন। ছেলে আমার ডাক্তারি পড়ছে, অনেক খরচা হয়েছে পড়াশুনো করাতে। তা আমার দিদি বলছিল আপনারও তো কিছু কর্তব্য থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই, কিন্তু আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পারছি না। যদি খোলসা করে বলেন তাহলে ভালো হয়। দেখুন রামনরেশ বাবু, কম করে 40 লক্ষ টাকা তো আমাদের লাগবেই, তারপরেই বিয়ে ফাইনাল হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি হলো, টাকা নেই নাকি? আরে যদি সমস্যা থাকে তাহলে বলে দিন, আমি আমার ভাগ্নের বিয়ে অন্য কোথাও দেব। আরে না 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 না, শুনুন, এরকম কোনো ব্যাপার নেই। আরে 30 থেকে 35 লাখ দিতে এসেছিল, আমি ফিরিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই জন্য দরাদরির কথা কিন্তু চিন্তাও করবেন না। হ্যাঁ, এটা কোনো সমস্যাই নয়। কে 40 লক্ষ টাকা নগদ আপনার কাছে আছে? আগে না, এক্ষুনি তো নেই, তবে একটু সময় পেলে কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবো। দেখুন, আগে টাকা দেবেন, তারপরই আমরা মেয়েকে দেখতে যাব। হ্যাঁ, না 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 না, শুনুন শুনুন, আমি একটু কথাবার্তা বলে তারপরে আপনাকে জানাচ্ছি। আপনি আসবেন কিন্তু। দেখো, মেয়ের বিয়ে আমি যেখানেই দিই না কেন কিছু না কিছু খরচ তো করতেই হবে, তাই না?
কিছু আর 40 লাখের মধ্যে অনেক পার্থক্য। কোথা থেকে আনলি তুই এত টাকা? বাবা, আমার তো শুনেই মাথা ঘুরছে। আমি তো প্রথমেই বলেছিলাম, কিন্তু ও বৌমা বলেছিল পড়াশুনো জানা পরিবার, ওরা টাকা পয়সা নিয়ে কথা বলবে না। এখন বলো। আরে এটা কি করে করতে পারলেন ওনারা? আমি বলতে চাইছি যে ওনারা নিজেই আমাদের বাড়িতে এলেন, আর মেয়েকেও দেখলেন, এখন আমার পণও চাইছেন, আর তাও আবার এতগুলো টাকা। আমি একটা কাজ করি, ওনাদের সঙ্গে বরং ফোনে কথা বলে নিই। জামাই বাবা দাঁড়াও, ফোন করে কি বলবে তুমি? ওনারা তো প্রথমেই বলেছেন যে 30-35 জনের পরে এখানে এসেছেন, আর আমি সব বুঝতে পেরে গেছি। ডাক্তার ছেলে, তার জন্য ওদের এত চাহিদা। আরে চাহিদা যত ওপরের দিকে থাকবে ততই কষ্ট পাবে। মেয়ে ডাক্তার, জামাই বাবা ডাক্তার, স্বপ্ন তো তুমি দেখেছো, কিন্তু স্বপ্ন পূরণ করার মতো সামর্থ্য আছে আমাদের? এই ডাক্তার হওয়াটাই মেয়েটার জন্য অভিশাপ। ওই যে সম্বন্ধ এসেছিল না, ওরা ডাক্তারির কথা শুনেই চলে গেছে। আরে না মা, এটা তুমি ঠিক বলছো না। দেখো, মেয়ের বিয়ে আমি যেখানেই দিই না কেন, কিছু না কিছু খরচ তো করতেই হবে, তাই না? কিছু কিছু আর 40 লাখের মধ্যে পার্থক্য অনেক। কোথায় পাবে এত টাকা? বাবা, সরি, আমি গান শুনছিলাম। তুমি ডেকেছিলে আমাকে? না তো নিশ্চয়ই কিছু একটা হয়েছে। তোমাদেরকে কেমন চিন্তিত দেখাচ্ছে। না না, তেমন কোনো ব্যাপার না, শুধু বিকেলের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। তুই যা না, যা সবার জন্য চা নিয়ে আয়, যা। সরি শ্বশুরমশাই, আপনাকে এভাবে বলাটা আমার উচিত হয়নি। একবার কবিতা আর আমার বিয়েটা হয়ে গেলে না, আপনি সারা জীবন টেনশন ফ্রি থাকবেন, এটা আমার প্রতিজ্ঞা। আমার থেকে ভালো জামাই আপনি আর কোথাও পাবেন না। একটা বিপদ তো ঘাট থেকে নামিয়ে ফেললে দাদা, কিন্তু যদি ওই ভদ্রলোক তোমার হবু শ্বশুরকে একবার ফোন করে নেয়, তাহলে ওরা সব সত্যিটা জেনে যাবে। হ্যাঁ ভাই, মাথাটা আরেকটু খাটাতে হবে আমাদের। ভাব ভাব, তাড়াতাড়ি কিছু ভাব। দাদা, এই কাজটা তুমিই করো, ঠান্ডা মাথায় ভাবো দাদা। আমি হাওয়া করছি বরং। দেখেছিস, সমস্যা যখন হয়েছে সমাধানও চলে এলো। চল এবার আমরা দুজন মিলে কিছু একটা ভাবি যে ওই ডাক্তারের চিকিৎসা কি করে করব। আইডিয়া আইডিয়া আরে গোবিন্দ, পেয়ে গেছি আইডিয়া।